সাতটি কোম্পানির Q3 রেজাল্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার আছে যে এই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। এখানে বেশ কিছু জন আমাকে এই 7টি কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করতে অনুরোধ করেছেন এবং তাদের অনুরোধ মেনে আমি রেজাল্টটিকে আলোচনা করছি। আপনারা সেটাকে হোল্ড করবেন কিনা, আপনারা সেটাকে বাই করবেন কিনা, আপনারা সেটা সেল করবেন কিনা, সেটা আপনাদের নিজস্ব বিষয় এবং আপনারা সেটা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন। এটা একান্তই পাবলিক ডোমেনে পাওয়া তথ্য অনুযায়ী আমার নিজস্ব বিশ্লেষণ। আমি বলবো না যে স্টকটি ভালো খারাপ, আমি আমাদেরকে একটা জেনারেল কমেন্টই দেবো এবং কিছু আমার ইনপুট দেব, যেটা দেখে আমার নিজস্ব মতামত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওতে প্রথমেই যে স্টকটি সম্পর্কে বা যে কোম্পানিটি সম্পর্কে আলোচনার জন্য অনুরোধ করেছে সেই কোম্পানিটির নাম হচ্ছে স্কাই গোল্ড। তো স্কাই গোল্ড কোম্পানিটি দেখুন রেজাল্ট বেরিয়েছে 3 ফেব্রুয়ারি। আজ কিন্তু আমি এই ভিডিওটা করছি 9 ফেব্রুয়ারি। সুতরাং তারপর কিন্তু চার্টে অনেক কিছু প্রতিফলিত হয়েছে। আপনারা দেখবেন কোনো কোম্পানির যদি ব্যবসা ভালো হয় বা খারাপ হয়, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা একটা ছাপ পড়তে পারে সেখানে, বা কি হচ্ছে সেটা কিন্তু আপনার চার্টে প্রতিফলন হয়। যেহেতু সেবি আমাদেরকে হাত বেঁধে দিয়েছেন নিয়মের কড়া বাঁধনে যে আপনি 3 মাসের পুরনো ডেটা নিয়ে কাজ করতে হবে, সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিসের কোনো জায়গা নেই। 3 মাসের পুরনো শেখাতে পারা যায়, কিন্তু এই বিশ্লেষণ করে হোল্ড করবেন কিনা, থাকবেন কিনা, এ সমস্ত কিছু বলা যাবে না। যাই হোক, তো দেখুন কি রেজাল্ট হয়েছে সেটা একটু বুঝুন। ক্যাপিটালটা খারাপ নয়, 5,500 কোটি টাকা, PE 51.3। সেলস ইয়ার অন ইয়ার বেসিসে 117% বাড়িয়েছে। যে কোম্পানি সেলস ধীরে ধীরে বাড়াতে পারবে সেই কোম্পানি কিন্তু ভালো। যদি সেটা কন্টিনিউয়াস বাড়াতে পারে মানে কি, যেটি আগের কোয়ার্টারের থেকে আগের কোয়ার্টার, তার আগের কোয়ার্টার থেকে তার আগের কোয়ার্টার, আমাদের যে 3টে ডেটা আছে, অর্থাৎ ইয়ারলি, অর্থাৎ ডিসেম্বর 2023 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়িয়েছে, আর মাঝে একটি কোয়ার্টার আছে সেটি হচ্ছে সেপ্টেম্বর 2024। তো সেই কোয়ার্টারলিও সে বাড়িয়েছে। যদি পরপর সে বাড়াতে পারে তাহলে আমার বিশ্লেষণ অনুযায়ী সেটিকে আমি বলছি কন্টিনিউয়াস ইনক্রিজিং বা কন্টিনিউয়াস গ্রোথ। সেলসে ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু সে গ্রোথ দেখিয়েছে। বেশিরভাগ যে ওয়েবসাইটগুলো তার ইয়ার অন ইয়ার বেসিসে রেজাল্টটা আপনাদেরকে দিচ্ছে। আমি আমার হিসেব করে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও রেজাল্ট কী হয়, অর্থাৎ কোয়ার্টারলি সে কি ভালো করেছে। এমন অনেক সময় দেখা যাবে যে কোনো একটি কোম্পানি সে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রেজাল্ট করলো, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো করতে পারলো না। তাহলে সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু সেক্ষেত্রে পড়তে পারে এবং সেটাকে নিয়ে আরও ডিটেলে বিশ্লেষণ করার প্রয়োজন আছে। তো যাই হোক, আপনারা সেটা করবেন, আপনারা সেটা দেখবেন, চার্টে কি প্রতিচ্ছবি সেসব দেখতে হবে এবং সেগুলো আপনাদেরকে শিখতে হবে। দেখুন, ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানিটি ভালো করেছে, 117% গ্রোথ দেখিয়েছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেখানে মাত্র 29%, 30%-এর মতো রেজাল্ট করেছে। এবং দেখুন যে 460 কোটি টাকা থেকে 958 কোটি টাকা, 98 কোটি টাকা, প্রায় ডবলের বেশি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, 120%-এর কাছাকাছি। কিন্তু কোয়ার্টারলি কিন্তু অতটা বাড়াতে পারেনি, 30% বাড়িয়েছে। তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমার 117% বাড়ায়, তারপরেও নেট প্রফিট কিন্তু দেখুন খুব ভালো করেছে, 309% বাড়িয়েছে, যেটা মাত্র 8 কোটি টাকা 9 কোটি টাকা ছিল, সেটা 36 কোটি টাকার বেশি হয়েছে। এখন আপনারা দেখবেন যে 3 তারিখের পর এই কোম্পানির গ্রাফ কি হয়েছে, এই স্টক প্রাইস কেমনভাবে এগিয়েছে সেটা কিন্তু নজর করবেন। কিন্তু দেখুন, এখানে আমরা যদি মন দিয়ে দেখেন, এই দুটো ডাটাকে ভালো করে দেখুন এবং বিশ্লেষণটা বোঝার চেষ্টা করুন। দেখুন, ভিডিও বড় হবে, কিছু করার নেই আমার, বিশ্লেষণ শুনতে গেলে ভিডিও বড় হবে। দেখুন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের পর্যন্ত সেলস বাড়িয়েছে না বাড়ায়নি? 770 কোটি টাকা থেকে 998 কোটি টাকা, 30%-এর কাছাকাছি গ্রোথ করেছে কোয়ার্টার অন কোয়ার্টারে। কিন্তু যদি আপনি প্রফিটটুকু দেখতে চান তাহলে দেখবেন কেবল এবং কেবলমাত্র মাইনাসে রান করছে।
তাহলে এতটা সেলস বাড়িয়েও কিন্তু এই কোম্পানি তার ঘরে প্রফিট ঢুকিয়ে নিয়ে যেতে পারেনি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। কেন, কি এমন ঘটলো যে এখানে সে লাভ করতে পারলো না? তাহলে তার ব্যয় কোনো জায়গাতে বেরিয়ে যাচ্ছে, সে কোনো ঋণ শোধ করেছে কিনা আপনারা দেখুন, ইত্যাদি বহু জিনিসকে আপনাদেরকে দেখতে হবে। আপনারা দেখবেন যে এটাতে কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি এবং কন্টিনিউয়াস গ্রোথ তো হয়নি। এবিটটা কন্টিনিউয়াস গ্রোথ রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে লাভ আছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ভালো রেজাল্ট করেছে। ইপিএস, আর্নিং পার শেয়ার, যারা ইনভেস্টার তারা কীরকমভাবে সেই শেয়ারটাকে কত আর্ন করতে পারছে দেখুন। 68 পয়সা থেকে 2 টাকা 49 পয়সা 266% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, কিন্তু কোয়ার্টারলি নেগেটিভ পার্সেন্ট দিয়েছে। তাহলে কোয়ার্টারলি সেলস বাড়ানো সত্ত্বেও প্রফিট বাড়াতে পারেনি, আর্নিং পার শেয়ার বাড়াতে পারেনি। এই অবস্থাতে দাঁড়িয়ে আছে কোম্পানিটি। এরপরে দেখুন যেটি সম্বন্ধে বলেছে সেটি হচ্ছে শক্তি পাম্প। শক্তি পাম্প কিন্তু একটা হিউজ মুভমেন্ট দিয়েছে কিছুদিন আগে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপিটাল 11,000 কোটি টাকার বেশি এবং পি হচ্ছে 29। 24শে জানুয়ারি রেজাল্ট এসছে, সেলস ইয়ার অন ইয়ার বেসিসে 31% বাড়িয়েছে আর কোয়ার্টারলি 2% বাড়িয়েছে। 496 থেকে 635, 635 থেকে 649 কন্টিনিউয়াস ইনক্রিজিং করেছে। এক্সেলেন্ট, কন্টিনিউয়াস গ্রোথ করেছে। যদিও এখানে একটা হিউজ গ্রোথ আনতে পারেনি, কিন্তু গ্রোথ তো আছে। হয়তো এস্টিমেটে যাদের এস্টিমেট ছিল বড় প্লেয়ারদের, সেই এস্টিমেট তিনি এসে মানতে পেরেছে কিনা আমরা সেতে যাচ্ছি না, কিন্তু আমাদের কি হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ, ধীরে ধীরে কিন্তু ব্যবসা করেছে। এবারটা দেখুন 118% বাড়িয়েছে, এখানেও কিন্তু 3.36% বাড়িয়েছে। তাহলে কন্টিনিউয়াস গ্রোথও দেখতে পাচ্ছি 71 থেকে 149, চারটিখানি কথা নয়, এবং 149 থেকে 154 একটু হলে পরেও কিন্তু সে বাড়িয়েছে। অর্থাৎ কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু কোম্পানিটির এবিটটাতে এবং সেলসে আছে। 24শে জানুয়ারি রেজাল্ট বেরিয়েছে বহুদিন আগে। আপনারা দেখুন যে 24শে জানুয়ারি রেজাল্টের পর শক্তি পাম্প কেমন আচরণ করেছে, তার আগে কেমন আচরণ করেছে এবং তারপরে যেটি যদি বেড়ে থাকে তাহলে প্রফিট বুকিং কেমন হলো, সাপোর্টে রয়েছে না রেজিস্ট্যান্সে রয়েছে, সেগুলোকে আপনারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখুন। নেট প্রফিট 130% বাড়িয়েছে। 31% সেলস বাড়ানোর পরও নেট প্রফিট কিন্তু 130% বাড়িয়েছে, যেটা প্রশংসনীয়। দেখুন 2.20% কোয়ার্টারলি বাড়িয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু তেমনভাবে বাড়াতে পারেনি। বাড়িয়েছে কিন্তু নেট প্রফিট কিন্তু সেভাবে বাড়াতে পারেনি। 31% যদি 130% বাড়ে তাহলে 2% আরও বেশি বাড়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সে জেনারেট করতে পারেনি। দেখুন 101 থেকে 104 কোটি টাকা, এখানে যেহেতু খুব বেশি পরিমাণ কিন্তু সে মার্জিনও দেখাতে পারেনি, সেলসও প্রচুর পরিমাণে কোয়ার্টারলি বাড়াতে পারেনি, কিন্তু তবুও আরও একটু মার্জিন কিন্তু হতে পারত। যাই হোক, কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু শক্তি পাম্প দেখিয়ে গেছে। তাহলে 3টি বিভাগেই কিন্তু জিতে আছে শক্তি পাম্প। এবং ইপিএস দেখুন 4 টাকা 1 পয়সা থেকে 10 পয়সা থেকে 8 টাকা 44 পয়সা, 8 টাকা 66 পয়সা। ইয়ারলি 111% গ্রোথ দেখিয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারেও গ্রোথ দেখিয়েছে 2%, এবং সেটাও কিন্তু কন্টিনিউয়াস হয়েছে। অর্থাৎ শক্তি পাম্প প্রত্যেকটা বিভাগেই কিন্তু কন্টিনিউয়াস গ্রোথ দেখিয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে প্রত্যেকটাতে গ্রোথ ভালো দেখিয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দেখিয়েছে এবং কন্টিনিউয়াসও দেখিয়েছে। সুতরাং শক্তি পাম্প মোটামুটিভাবে ভালো রেজাল্ট করেছে। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। দেখুন 24,000, প্রায় 25,000, 24,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল। পিই হচ্ছে 115। 6 ফেব্রুয়ারি রেজাল্ট বেরিয়েছে, সেলসকে 82% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, আর কোয়ার্টার অন কোয়ার্টারে দেখুন 44% বাড়িয়েছে। সুতরাং আপনারা কিন্তু এটাকে খারাপ বলতে পারেন না। 532 থেকে 671, 671 থেকে 768, একটা হেলদি চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেলসে। ব্যবসা সে ভালোই করছে, পিজি ইলেকট্রোপ্লাস্ট, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কন্টিনিউয়াস গ্রোথ দেখিয়েছে। এবিটটাতে 103% লাভ, 51% কোয়ার্টার অন কোয়ার্টার। সুতরাং এখানেও কিন্তু সে কন্টিনিউয়াস গ্রোথ এবং কন্টিনিউয়াস ইনক্রিজিং দেখিয়েছে। 42 থেকে 56, 56 থেকে 85, ভালো। নেট প্রফিট দেখুন 106%
কোয়ার্টারলিতে ইয়ারলিতে বাড়িয়েছে 19 কোটি টাকা থেকে 39 কোটি টাকাতে নিয়ে গেছে। আর তো আপনার যদি কোয়ার্টারলি দেখেন তাহলেই বাড়িয়েছে 106%। প্রথমে একটুখানি স্লো ছিল, কিন্তু এই কোয়ার্টারে সে মেকআপ করেছে দীর্ঘ অনেকটা। একটু সামান্য হলেও একই রকম রেখেছিল, অর্থাৎ দীর্ঘদিন কিন্তু সে প্রফিট জেনারেট করতে পারেনি। ডিসেম্বর 24 থেকে সেপ্টেম্বর 24 পর্যন্ত অনেকটা সময়, এই সময়ে কিন্তু সে বড় কি করতে পারেনি, প্রফিট দেখাতে পারেনি দীর্ঘ সময়ে। কিন্তু তারপরে কিন্তু সে প্রফিট জাম্প করেছে এবং ডিসেম্বর 24 সালে সে কিন্তু অনেকখানি প্রফিটকে, নেট প্রফিটকে বাড়িয়ে নিয়ে 104% কিন্তু বাড়িয়েছে এবং কন্টিনিউয়াস গ্রোথও কিন্তু হয়েছে। ইপিএসে কিন্তু সেইভাবে গ্রোথ দেখাতে পারেনি। আমরা সেভাবে বলবো না, এই রেজাল্টটা নো হলেও পরে কিন্তু খুব বেশি এর গুরুত্ব কিন্তু নেই। কেন নেই সেটা বুঝুন। দেখুন, এখানে যেহেতু এই দুটি যে সেকশন আছে, সেই সেকশনে একই রকম সে প্রফিট করেছিল, সুতরাং আর্নিং পার শেয়ারও কিন্তু একই রকম ছিল। কিন্তু যখন চেঞ্জটা হয়েছে তখনই কিন্তু প্রায় ডবলের কাছাকাছি সে বাড়িয়ে নিয়েছে। আপনার 89% সে কিন্তু ইপিএসকে বাড়িয়েছে। সুতরাং এই নোটটি দেখে অত ঘাবড়াবার কিছু নেই, ইপিএসও কিন্তু সে ভালোভাবে বাড়িয়েছে। 3 নম্বর স্টক আমাদের হল। 4 নম্বর আছে ভোল্টাস। 29শে জানুয়ারি রেজাল্ট পাবলিশ করেছে। ইয়ার অন ইয়ার বেসিসে সেলস বাড়িয়েছে 18% এবং কোয়ার্টারলিও কিন্তু 18%। কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু হয়নি। দেখুন, ডিসেম্বর 2023-এ যেখানে 2626 কোটি টাকার সেলস হয়েছিল, সেপ্টেম্বরে সেখানে কিন্তু কম হয়েছে 2629। তারপর কিন্তু আবার কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে। এখানে গ্রোথটা সে দেখিয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে সামান্য দেখিয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখিয়েছে, কিন্তু কন্টিনিউয়াস হয়নি। কিন্তু তাহলেও মোটামুটি ঠিকই আছে। এবিটটা 2251% বাড়িয়েছে, দেখে ঘাবড়াবার কিছু নেই। মাইনাস ছিল, সেখান থেকে 165-তে নিয়ে গেছে এবং সেপ্টেম্বরে 130 ছিল। কন্টিনিউয়াস গ্রোথ কিন্তু এখানে এবিটটাতে রয়েছে। নেট প্রফিট দেখুন 574%। আপনাকে চকমা দেওয়ার জন্য কিন্তু এইটি যখন বলা হবে যে 574% বৃদ্ধি করেছে, মনে রাখবেন যেটা কোয়ার্টারলি নয়, এটা হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, যেটি ভালো। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু সে প্রফিট অতটা করতে পারেনি, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। আপনারা যদি ভালো করে দেখেন যে ভোল্টাস কোন ধরনের কোম্পানি, সে মেনলি এসি বিক্রি করে বা আর কিছু জিনিস বিক্রি করে। তো এসিতে কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সেইভাবে সেল হয়নি, হয়তো গ্রীষ্মকালে এর সেলটা ভালো আসতে পারে। সেলস কিন্তু বাড়িয়েছে, কিন্তু দেখুন প্রফিট জেনারেট করতে পারেনি। হয়তো বেশি অফারে পুরনো জিনিসকে ছেড়েছে, সেলস দেখা যাচ্ছে কিন্তু লাভটা জেনারেট করতে পারেনি। যাই হোক, আপনারা সেই কারণগুলোকে আরও ডিটেলে খোঁজার চেষ্টা করুন যে এত বেশি সেলস বাড়ানো সত্ত্বেও 18% কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বাড়ানো সত্ত্বেও নেট প্রফিট কিন্তু 1.5% লস হলো কেন, লাভ হলো না। ইপিএস যদি আমরা খেয়াল করি তাহলে দেখব ইপিএস -92 থেকে 92 পয়সা থেকে 4 টাকা 5 পয়সা এবং তারপর কিন্তু ইপিএস কমেছে। ইপিএসও কিন্তু কমেছে, কারণ নেট প্রফিট না হলে ইপিএস হবে কোথা থেকে? সুতরাং এই দুটি সেক্টরেও কিন্তু সে না রয়েছে। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো করলেও, অর্থাৎ ভোল্টাস কিন্তু একটা মিশ্র রেজাল্ট দিয়েছে, যেটাকে আরও ডিটেলে বলার বা চিন্তাভাবনা করার অবকাশ রয়েছে। দেখুন, সেবির নিয়মের বাঁধা জালে আমি কিন্তু এর বেশি কিছু কথা বলতে পারছি না, হয়তো ইচ্ছা হলে পরেও আমার কিন্তু বলার অবকাশ নেই। আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং আরও বিস্তারিত জানার চেষ্টা করুন। জিও ফিন্যান্সের রেজাল্ট এসছে 17 জানুয়ারি এবং রেজাল্ট খারাপ হয়েছে এবং তারপর তার মুভমেন্টও কিন্তু খারাপ ছিল। 17 জানুয়ারি রেজাল্টে এসেছিল জিও ফিন্যান্সের, যদি আমি খুব ভুল না করে থাকি। মার্কেট ক্যাপিটাল দেখুন অনেক, 1,58,000 কোটি টাকা। 98 হচ্ছে আপনার পিই। সেলস দেখুন 6% বাড়িয়েছে, এমন নয় যে বাড়েনি। 414 থেকে 438 কোটি টাকা বাড়িয়েছে সেলস, কিন্তু খুব মনোলোভা সেলস নয়, 6% বাড়াতে পেরেছে। দেখুন, সেপ্টেম্বরে সেলস অনেক বেশি ছিল, সেপ্টেম্বর থেকে সেলস অনেকখানি পড়ে গেছে, অনেকটা পড়ে গেছে, প্রায় 37% কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেলস পড়েছে, যেটা চিন্তার কথা, কন্টিনিউয়াস তো নয়। আচ্ছা, এবিটটাও দেখুন 2% কিন্তু নিচে আছে।
320 থেকে 313-তে পরিণত হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে 43% নেগেটিভে আছে, কন্টিনিউয়াস তো নয়। নেট প্রফিট 0% আছে, অর্থাৎ 294 থেকে 295 গেছে। এখানে সামান্য একটু পার্সেন্ট, 0% আমরা বলতে পারি না, ওর থেকে সামান্য একটু পার্সেন্ট নেগলিজেবল 1 কোটি টাকার মতো সেলস বাড়িয়েছে, এটা কোনো বিষয়ই নয়। কিন্তু সেলস কোথায় চলে গেছিলো, সরি নেট প্রফিট কোথায় চলে গেছিলো, 690 কোটি টাকার কাছাকাছি, যেখান থেকে হিউজ ফল এসেছে, 57% ফল এসেছে এবং কন্টিনিউয়াস তো নয়। ইপিএসও সামান্য একটুখানি বাড়ায়নি, একই রকম রয়েছে এবং এখানে কিন্তু একটুখানি কমে গেছে, 57% ড্রপ আপনারা দেখতে পাচ্ছি ইপিএসে। সুতরাং এটা আমরা বলতেই পারি অনায়াসে দেখে যে জিও ফিন্যান্সের রেজাল্ট কিন্তু মনের মতো হয়নি, রেজাল্ট কিন্তু খারাপ হয়ে এসেছে। আচ্ছা, এরপরে দেখব আমরা সুভেন লাইফ সায়েন্স 6 নম্বর। তো দেখুন সুভেন লাইফ সায়েন্সেও আপনারা যদি দেখেন একের পর এক কোয়ার্টারলি সেলস কিন্তু সে বাড়াতে পারেনি, -37%, এবং সেলস কিন্তু বাড়াতে পারেনি ইয়ারলিও। তাহলে সুভেন লাইফ সায়েন্স, কোনো একটা কোম্পানি যদি সেলসই বাড়াতে না পারে তাহলে পরে তার ব্যবসা ভালো হয়নি বলে আশা করা যায়। তাতেও কিন্তু সে প্রফিট করেছে। সেলস কিন্তু অতি সামান্য, দেখুন 2,45,00,000 টাকা, 1,61,00,000 টাকা। এই কোম্পানি কতটা বেশি প্রফিট জেনারেট করতে পারবে? 2,875 কোটি টাকার কোম্পানি, তাহলে তার মার্জিন কি থাকছে? এত কোটি টাকা ভাসিয়ে সে ইনকাম করছে কত কোটি টাকা? অত্যন্ত সামান্য। যদি ইমিডিয়েট কোনো ব্যবস্থা এই কোম্পানি না নেয় তাহলে পরে তার চলবে কিভাবে? আপনারাই ভাবুন, আমি প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি আমি মার্কেট ক্যাপিটাল আমার, তার তুলনায় আমি ইনকাম কি করতে পারছি? আমি নেট প্রফিট মাইনাসে চলে এসছে, -39 কোটি টাকা। আগে ছিল -41 কোটি টাকা লসে ছিল, সেখান থেকে সে চলে এসেছে -39 কোটি টাকাতে। এত বড় কোম্পানির তামজাম রাখতে আমাকে প্রচুর বেশি খরচ করতে হয়। তা আমি সেলসই করছি এত কোটি টাকা, সেখান থেকে যে টাকা ইনকাম করতে পারবো সেগুলো আমি কর্মচারীদের মধ্যে দেবো, আমি অন্যান্য ব্যয় খরচ করব। তো সেইগুলো তো আমার করার সামর্থ্যই থাকবে না। কিন্তু অফিস রান করতে হবে, আপনাকে ফ্যাক্টরি রান করতে হবে, আপনাকে আপনার নেটওয়ার্ক রান করতে হবে, আপনার কর্মচারী রাখতে হবে, সব মিলিয়ে যে খরচ, সেই খরচগুলোর জন্যই কিন্তু সে মাইনাসে রান করছে। তো -41 ছিল, -39 এসছে কোয়ার্টারলি, একটুখানি খরচ কমিয়েছে, তাতে কিছুই হবে না। আগে হয়েছিল -49, সেখান থেকে একটু বৃদ্ধি হয়েছে। তাহলে 6% ইয়ারলি সে বেড়েছে, কিন্তু এই 6%টা কোনো মানে রাখে না, মাইনাসই রয়েছে এবং 21% নেগেটিভে রয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে। এবিটটাও নেগেটিভ, ইপিএসও কিন্তু কোনো পার্সেন্টেজ আর আমি আর করিনি এটাতে। প্রত্যেকটা বিভাগে কন্টিনিউয়াস তো নয়ই, কোয়ার্টারলি অত্যন্ত খারাপ রেজাল্ট এবং সামগ্রিকভাবে সুভেনের কিন্তু খারাপ রেজাল্টই বলতে হয়। আপনারা চার্ট দেখুন, চার্টে দেখুন কোনো সুযোগ রয়েছে কি না। কারণ কোম্পানির যদি কমিটি ভালো হয়, যদি আমরা কী বলবো, ম্যানেজিং মেম্বার্সের, ডিরেক্টরদের প্রতি যদি আপনার আস্থা থাকে এবং আপনার যদি মনে হয় যে এই কোম্পানি ভবিষ্যতে ঘুরে দাঁড়াবে বা ভালো ভালো স্টেপ নিচ্ছে, তাহলে যারা ইনভেস্ট করে রাখেন তারা কিন্তু সেই ম্যানেজমেন্ট টিমের যদি সপক্ষে থাকেন বা মনে করেন যে এই টিম কিন্তু ঘুরে দাঁড়াবে, তাহলে পরে আপনারা তখন আলাদা সিদ্ধান্ত নিতে পারেন বা হোল্ড করতে পারেন। কিন্তু সেটা আমি বলবো না, সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। অনেকগুলো ইফস অ্যান্ড বাটস রয়েছে, সেগুলো নিয়ে আমার আলোচনায় কথা নয়। এবারে শেষ যে কোম্পানিটি সম্পর্কে, সেটা হচ্ছে পার্ক হোটেল। দেখুন এই কোম্পানিগুলো আপনারাই অনুরোধ করেছেন, আমার বাছা নয়, আমি কেবল রেজাল্টটা আপনাদের সামনে আনছি। 8ই ফেব্রুয়ারি রেজাল্টে বেরিয়েছে, রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে। 4,000 কোটি টাকার বেশি কোম্পানি, পি হচ্ছে 54, সেলস দেখুন 12% বাড়িয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে, 159 থেকে 177, ঠিক আছে। কোয়ার্টারলিও কিন্তু ভালো বাড়িয়েছে, 24% কোয়ার্টারলি বাড়িয়েছে, 142 থেকে 177। সুতরাং সেলস কিন্তু কোম্পানিটাতে ইনক্রিজ করেছে, কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজ নয়, প্রথমে ডাউন দেন আপ। এবিটটা 13% বাড়িয়েছে এবং কোয়ার্টারলি 52% বাড়িয়েছে, কন্টিনিউয়াস গ্রোথ হয়নি। 55 থেকে 41-এ নেমেছে, 41 থেকে 63-তে বেড়েছে। নেট প্রফিট 17% ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে, কিন্তু কোয়ার্টারলিও কিন্তু 20% বাড়িয়েছে, কিন্তু নো কন্টিনিউয়াস গ্রোথ তার নয়।
এখন কন্টিনিউয়াস গ্রোথ না হলেই কি খারাপ হবে, তার কোনো মানে নেই। দেখুন, কোম্পানিটি আগের কোয়ার্টারে অর্থাৎ ডিসেম্বর থেকে, কোয়ার্টার বলবো না, ডিসেম্বর 24 থেকে সেপ্টেম্বর 24, ডিসেম্বর 23 থেকে সেপ্টেম্বর 24 পর্যন্ত প্রত্যেকটা বিভাগে ডাউন ছিল, এবং তারপর কোম্পানিটি কিন্তু প্রত্যেকটা বিভাগে আপ করেছে নিজেকে। তাহলে পরে এই 3টে মাস মধ্যে সে কিন্তু নিজেকে ঘুরে দাঁড় করিয়েছে, বা 6টি মাসের মধ্যে সে কিন্তু নিজেকে ঘুরে দাঁড় করিয়েছে, দাঁড় করানোর চেষ্টা করছে, এবং নেট প্রফিট ভালো পার্সেন্টেজ করেছে। ইয়ার অন ইয়ার বেসিস যেখানে 17% প্রফিট ছিল, 20% প্রফিট বাড়িয়েছে। যে আপনার ছিল 26 কোটি টাকা, সেখান থেকে 32 কোটি টাকাতে নিয়ে গেছে। কোম্পানিটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা চার্ট দেখুন, পার্ক হোটেলের চার্ট দেখুন, দেখুন যে কোনো সুযোগ রয়েছে কিনা, সাপোর্ট রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে কিনা। একটু বড় টাইম ফ্রেমে দেখবেন, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছেন একটু বড় টাইম ফ্রেমে বিচার করবেন। আমরা লম্বা সময় সাপেক্ষে বিজনেস মডেলটাকে বোঝার চেষ্টা করুন, পার্ক হোটেলে কী করতে চাইছে নতুন কিছু, এবং সেই অনুযায়ী আপনারা দেখুন যে মার্কেটটা ঘুরছে কিনা। যে সময় থেকে ঘুরছে সেই সেই সময়টিকে দেখুন ইনভেস্টমেন্ট কেমন রয়েছে, এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, দেখুন যে কেউ এগিয়ে গেল কিনা, কেউ বেরিয়ে গেল কিনা। আপনারা যারা একটুখানি নর্মাল জিনিস জানেন তারা নিজেরা দেখে, টেকনিক্যাল অ্যানালিসিস দেখে সিদ্ধান্ত নিন। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনাদের বলা আমি ভিডিওটা করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। নমস্কার, ধন্যবাদ।